ক্যালকাটা ইউনিভার্সিটিতে 7 সেমিস্টার হিস্ট্রি অনার্সে তোমরা যারা পড়াশুনো করছো, তোমাদের যে ডিএসসিসি 18 পেপারটি রয়েছে বাংলাদেশের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের কি প্রভাব পড়েছিল, এ সম্পর্কে 20 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তোমাদের যে 5টি অনার্সের পেপার রয়েছে, পেপার 16, 17, 18, 19, 20, এর মধ্যে 16, 17, 18 এই 3টি পেপারের সমস্ত প্রশ্ন উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা জানো ডিএস 18 পেপার যেটি রয়েছে বা ডিএসসিসি 18 পেপার, এই পেপারের সমস্ত 20 নম্বরের প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। একটি মাত্র প্রশ্ন এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেটি হচ্ছে যে অসহযোগ আন্দোলন বাংলার উপরে কি প্রভাব পড়েছিল, তার ভিডিও আমি এর পরে নিয়ে আসবো। এই একটাই 20 নম্বরের প্রশ্ন এই পেপারে বাকি রয়েছে। আর 5 নম্বরের একটি টিকা প্রশ্ন, যুগান্তর দল এবং আলিপুর বোমা মামলা, বা আলিপুর বোমা মামলাটাই মূলত এখানে ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা বাকি রয়েছে, তারও অ্যান্সার নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তা দেখো এখানে ডিএস 18 বা ডিএসসিসি 18 পেপারের প্রশ্ন হচ্ছে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন মেদিনীপুরে কি প্রভাব ফেলছে, মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব 20 নম্বরের। তো এই পেপারে একটা 20 নম্বরের প্রশ্ন এর আগে আমি দিয়েছিলাম যে বাংলার উপরে ভারত ছাড়ো আন্দোলনের কি প্রভাব পড়েছে। তা মেদিনীপুরটা বাংলার মধ্যেই পড়ে, কিন্তু শুধুমাত্র তো মেদিনীপুর জানতে চেয়েছে। আর এর আগে আমি দিয়েছিলাম যে বাংলার উপরে ভারত ছাড়ো আন্দোলনের কি প্রভাব, সেখানে দিনাজপুর, উত্তরবঙ্গ, শিলিগুড়ি এইসব জায়গাও যে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব পড়েছিল তা ওই নোটসের মধ্যে রয়েছে, কিন্তু এখানে আলাদা করে বলতে হবে মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব। দেখো মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের যে প্রভাব পড়েছিল, সেই প্রভাবে সেখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়। সেই তাম্রলিপ্ত জাতীয় সরকার আবার 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়া আছে, সেটাও তোমরা আবার আলাদা করে পড়ছো। তাহলে মেদিনীপুর যদি দেয় 20 নম্বরে, তাহলে কিভাবে লিখবে? তাম্রলিপ্ত জাতীয় সরকার তো 5 নম্বরে লেখা আছে, নোটস টিকা পড়তে হচ্ছে। তা মেদিনীপুরে যখন বলবে 20 নম্বরের প্রশ্ন, তখন কিন্তু আলাদা করে অ্যান্সার লিখতে হবে, তার জন্যই এই ভিডিও। তা দেখো ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে হয় আগস্ট মাসে। 8ই আগস্ট গান্ধীজি, জওহরলাল নেহরু, আরও অনেক নেতা, বল্লভভাই প্যাটেল, এদেরকে গ্রেপ্তার করা হয়, কারণ তারা কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির সম্মেলন ছিল সেখানে তারা ঘোষণা করেছিলেন যে 9ই আগস্ট এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হবে। তো এই ঘোষণা যেদিনই হয় 8ই আগস্ট, সেদিন মানে মধ্যরাতে ব্রিটিশ সরকার কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতা মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, এদেরকে গ্রেপ্তার করে এই কারণে যাতে এরা পরের দিন ভারত ছাড়ো আন্দোলন শুরু করতে না পারে। কারণ 1942 সালে আন্দোলন হচ্ছে, এই সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, একেবারে মধ্য গগনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সরকারের অনেক পুলিশ বা মিলিটারিকে সেই যুদ্ধক্ষেত্রে পাঠাতে হয়েছে। দেশের মধ্যে তখন কোনো রকম বিদ্রোহ বিশৃঙ্খলা দেখা দিলে ব্রিটিশ সরকার বেকায়দায় পড়ে যাবে। এই জন্য ব্রিটিশ সরকার দেখলো যে পরের দিন 9ই আগস্ট যাতে এই বিদ্রোহ না হয় বা আন্দোলন যাতে না করতে পারে কংগ্রেস, তার জন্য শীর্ষস্থানীয় নেতাদেরকে সব গ্রেপ্তার করে কারাগারে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু পরের দিন যখন সকালে এই খবর ছড়িয়ে পড়ে সারা দেশের মধ্যে, তখন সাধারণ মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর যারা মানুষ, তারা আন্দোলনের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় এবং এই আন্দোলনে সামিল হয়। তা গান্ধীজি ভারতবর্ষে আসেন যখন দক্ষিণ আফ্রিকা থেকে 1914 সালে, এসে তিনি ভারতীয় রাজনীতিতে প্রবেশ করেন এবং 3টি বড় গণ আন্দোলন করেন। 1920-তে অসহযোগ আন্দোলন, 1930-এ আইন অমান্য আন্দোলন, আর 1942-এ ভারত ছাড়ো আন্দোলন। এর মধ্যে অসহযোগ আর আইন অমান্য, অসহযোগ আন্দোলন কী ছিল, যে ব্রিটিশ সরকারের সাথে কোনো রকম সহযোগিতা করা হবে না, এটাই হচ্ছে অসহযোগ। আর আইন অমান্য আন্দোলন ছিল যে ব্রিটিশ সরকারের যত আইন কানুন আছে সেগুলো মানা হবে না, এইভাবে আন্দোলন করা হয়েছিল। তো অসহযোগ আর আইন অমান্য আন্দোলনের থেকে সম্পূর্ণ আলাদা ধরনের আন্দোলন ছিল ভারত ছাড়ো। মূল বক্তব্য কি, যে ইংরেজরা ভারত ছাড়ো। তা গান্ধীর আগের যে দুটো আন্দোলন অসহযোগ এবং আইন অমান্য, তার সাথে দেখতে গেলে ভারত ছাড়ো আন্দোলন একেবারে সম্পূর্ণ আলাদা চরিত্রের ছিল। এখানে জনগণ সে আগে যে রক্ষণশীল মনোভাব থেকে বেরিয়ে আসে, তারা মারমুখী হয়ে পড়ে এবং ফাইট টু ফিনিশ এরকম একটা চিন্তাভাবনা নেয়, ডু আর ডাই। গান্ধীজি নিজেই বলেছিলেন করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় ভারতকে স্বাধীন করব, ইংরেজদেরকে ভারতকে ছাড়তে হবে, নতুবা আমি মৃত্যুবরণ করব। তো এইভাবে গান্ধী অনেকটা সহিংসবাদী হয়ে উঠেছিলেন
জঙ্গি চরিত্র ধারণ করেছিল এই ভারত ছাড়ো আন্দোলনে। তা ভারত ছাড়ো আন্দোলনের জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করে। বিহার, উত্তরপ্রদেশ, যুক্তপ্রদেশ, মহারাষ্ট্র, বাংলা, এক একটা অঞ্চলে এই আন্দোলন, দক্ষিণ ভারত এক একটা অঞ্চলে এই আন্দোলন এক এক রকম চরিত্র ধারণ করেছিল। তা অসহযোগ আন্দোলনের চরিত্র বা প্রকৃতি কি, এটা কিন্তু 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনের থেকে প্রথম যে ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন সেটি হচ্ছে এর চরিত্র বা প্রকৃতি। সেটা তোমাদেরকে পড়তে হচ্ছে, এর আগের সেমিস্টারেও পড়েছিলে, আবার এখানে তোমরা পড়বে। তা দেখো, ভারত ছাড়ো আন্দোলনে তাহলে অনেকটা মারমুখী চরিত্র বা গান্ধীজি পূর্বের যে তার যে অহিংস নীতি, সেই নীতি থেকে অনেকটা সরে এসে তিনি একেবারে ফাইট টু ফিনিশের চিন্তা ভাবনা নিয়েছিলেন, যে দেশ স্বাধীন করব নয় মৃত্যুবরণ করব। এর ফলে তার এই ঘোষণার ফলে জনগণ উজ্জীবিত হয়ে পড়ে এবং জনগণ ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে। বিশেষ করে যারা ছাত্র যুবক যারা রয়েছেন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তারা ব্যাপকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে। কিন্তু আন্দোলন যখন শুরু হয় 9ই আগস্ট 1942, তার আগের দিন রাত্রেবেলা গান্ধীজিকে কারাগারে আটকে রাখা হয়। এই খবর ছড়িয়ে পড়ার ফলে দেশবাসী উদ্দীপিত হয়ে, জাতীয়তাবোধে উদ্দীপিত হয়ে তারা আন্দোলনে সামিল হয় এবং ব্যাপকভাবে জনগণ অংশগ্রহণ করে। এই আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য এটাই যে আগের আন্দোলনের তুলনায়, অসহযোগ আইন অমান্য আন্দোলনের তুলনায় ভারত ছাড়ো আন্দোলনে জনগণ ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করে। অ্যাকচুয়ালি ভারতবাসী আর পারছিল না, তারা যে কোনোভাবে দেশ স্বাধীনতা চাইছিল বা দেশকে স্বাধীন করতে চাইছিল। তা যাই হোক, ব্যাপকভাবে অংশগ্রহণ করে এবং এই আন্দোলন ভারতবর্ষের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এটা আমরা জানি, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, যুক্তপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবাংলা এবং দক্ষিণ ভারতে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে এই আন্দোলন মানে যে জায়গায় ছড়িয়ে পড়ে তার মধ্যে প্রধান ঘাঁটি ছিল কিন্তু এই মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? মেদিনীপুরের তমলুক মহকুমা, কাঁথি, সুতাহাটা, নন্দীগ্রাম, ময়না, এই সমস্ত জায়গায় এই আন্দোলন সব থেকে বেশি গণচরিত্র ধারণ করেছিল, গণমুখী হয়ে উঠেছিল। জনগণ একজোট হয়ে লোকাল থানা আক্রমণ করেছিল। তা এইভাবে মেদিনীপুরে দেখা যায় যে এই আন্দোলনের একটা আলাদা চরিত্র ধারণ করেছিল। অ্যাকচুয়ালি মেদিনীপুরের এই যে তমলুক আর কাঁথি, এই দুটি মহকুমা ছিল গান্ধীবাদী নেতাদের একটা জায়গা, অর্থাৎ গান্ধীর একটা পুরনো কেন্দ্র ছিল এটা। গান্ধীবাদী একটা কেন্দ্র ছিল এই কাঁথি এবং তমলুক। এর ফলে এই জায়গায় সংগঠনটা খুব ভালো ছিল, গ্রামীণ সংগঠন খুব ভালো ছিল। এই কারণে ভারতবর্ষে যে সমস্ত জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল তাদের তুলনায় বা সেই সমস্ত জায়গার তুলনায় এই তমলুক এবং কাঁথিতে এই আন্দোলন অনেক বেশি সংগঠিতভাবে, সুশৃঙ্খলভাবে আন্দোলনটা পরিচালিত হয়। মেদিনীপুরে ব্রিটিশ সরকার একটা পোড়ামাটি নীতি নিয়েছিলেন। পোড়ামাটি নীতি মানে খাদ্যশস্যকে বাজেয়াপ্ত করা বা খাদ্যশস্য বাইরে পাঠিয়ে দেওয়া, অন্য জায়গায় রপ্তানি করা। এটা ইংরেজ সরকার সেই সময় কিন্তু করেছিল মেদিনীপুরে। মেদিনীপুরের দানিপুর বলে একটি জায়গা আছে, সেখানের এক মিল মালিক এইভাবে খাদ্যশস্য পাচার করছিলেন। কৃষকরা সেটা ধরে ফেলে এবং বিশৃঙ্খলা তৈরি হয়, একটা বিদ্রোহ, বিক্ষোভ, জনসমাবেশ তৈরি হয় সেই ঘটনাকে কেন্দ্র করে। এরপর জনগণ একজোট হয়ে একসাথে তারা পার্শ্ববর্তী যে সমস্ত থানা রয়েছে সেগুলো আক্রমণ করে। এই ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসের 4 তারিখে। 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হচ্ছে সর্বভারতীয় স্তরে 9ই আগস্ট, আর সেপ্টেম্বর মাসের 4 তারিখে এই মেদিনীপুরে এই মিল মালিকের এই খাদ্যশস্য পাচার কৃষকরা ধরে ফেলে এবং তাকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয় এবং জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং তারা একত্রিত হয়ে তমলুক, কাঁথি, সুতাহাটা, নন্দীগ্রাম, ময়না এই সমস্ত থানাগুলো আক্রমণ করে এবং বিদ্রোহীরা সুতাহাটা বলে যে থানাটা রয়েছে সেটা দখল করে নেয় এবং আর অন্যান্য জায়গায় রক্ত গঙ্গা বয়ে যায়। একদিনে প্রায় 44 জন মানুষ মেদিনীপুরে নিহত হয়। 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এবং তিনি পুলিশের গুলি খেয়েও জাতীয় পতাকাকে সোজা করে দাঁড় করিয়ে রেখেছিলেন। তাহলে এই সমস্ত ব্যক্তিদের বা বিপ্লবীদের জাতীয়তা বোধ কোন পর্যায়ের, দেশের প্রতি তাদের ভালোবাসা কোন পর্যায়ের, যে গুলি খাওয়ার পরেও 73 বছরের বৃদ্ধা গুলি খাওয়ার পরেও কিন্তু জাতীয় পতাকাকে সোজা করে ধরে রেখেছিলেন। তো এরকম জাতীয়তা বোধ হয়তো আমরা দেখাতে পারবোই না, এই মাতঙ্গিনী হাজরা দেখাতে পেরেছিলেন, তাই তিনি স্মরণীয়, তাকে আমাদেরকে পড়তে হয়। তা যাই হোক, এই ঘটনা ঘটে 20 সেপ্টেম্বর। এই থানা আক্রমণ করাকে কেন্দ্র করে এই রক্তারক্তি ঘটনা ঘটছে
20 সেপ্টেম্বর 1942 মেদিনীপুরের তমলুক কাথি মহকুমাতে। এর 2 সপ্তাহ পরে তমলুকে দেখা দেয় এক ভয়াবহ ঘূর্ণিঝড়। তমলুকে মেদিনীপুরের এই জায়গায় প্রায় সময় বঙ্গোপসাগরীয় নিম্নচাপ ঘূর্ণিঝড় এসে আছড়ে পড়ে আমরা জানি, কিন্তু সেই সময় বাংলাদেশের ইতিহাসে দেখতে গেলে সব থেকে বড় ঘূর্ণিঝড় কিন্তু এই সেপ্টেম্বর মাসের এই 20 তারিখের পরে এই অঞ্চলে হয়েছিল। ব্যাপক ঘূর্ণিঝড়, প্রায় 70,000 গবাদি পশু নিহত হয়, 40,000 মানুষ মারা যায়, প্রচুর মানুষ মারা যায়। এবং সেপ্টেম্বর মাস, খেতে তখন ধান রয়েছে, সেই ধানের ফসল যে খাদ্যশস্য 50% খাদ্যশস্য নষ্ট হয়ে যায়। কিন্তু ব্রিটিশ সরকার এই জায়গায় কোনো ত্রাণের ব্যবস্থা করেনি। তখন এই মেদিনীপুরের কাথি এই অঞ্চলে গান্ধীবাদী নেতারা যারা এই ভারত ছাড়ো আন্দোলন পরিচালনা করছিলেন, তারা এই অঞ্চলে ত্রাণ কার্যে হাত লাগায় এবং প্রায় 80,000 টাকা চাঁদা তুলে তারা এই অঞ্চলে এই ত্রাণ কার্য পরিচালনা করতে থাকে। আর নভেম্বর মাসে গিয়ে তারা তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে। কারণ এই সরকার প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত, আমরা জানি, এবং অজয় মুখোপাধ্যায়, এবং তিনি একটা স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলেন। মানে অস্ত্র ছিল তাদের হাতে, সশস্ত্র বাহিনী যাকে বলে। এই বাহিনীর দিয়ে তিনি এলাকায় যারা ধনী কৃষক, যারা বড় লোক, যাদের হাতে উদ্বৃত্ত খাদ্যশস্য রয়েছে, সেই খাদ্যশস্য তাদের কাছ থেকে নিয়ে, সে কেড়ে হোক জোর করে হোক, তাদের কাছ থেকে নিয়ে সাধারণের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। এইভাবে এলাকায় তারা একটা প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে এই তাম্রলিপ্ত জাতীয় সরকার। এবং বিভিন্ন যে জমি জমা সংক্রান্ত বিবাদ, সেই বিবাদেরও কিন্তু নিষ্পত্তি করেছিল এই তাম্রলিপ্ত জাতীয় সরকার। তারা ভ্রাম্যমাণ আদালত তৈরি করে, সেই আদালতের মাধ্যমে প্রায় 1600 মামলা, জমি সংক্রান্ত মামলা তারা কিন্তু নিষ্পত্তি করেছিল। তো এই সরকারের কাজ প্রথমে গোপনে চলে, পরে নভেম্বর মাসে গিয়ে এই জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং 1944 সাল পর্যন্ত এই জাতীয় সরকার টিকে ছিল, প্রায় 2 বছর। এদিকে গান্ধী কারাগারে রয়েছেন। গান্ধীকে 2 বছর পরে এই 8ই আগস্টের তারিখে, যেদিন তাকে গ্রেপ্তার করা হয়, যে তারিখটায় 1942-এর 8ই আগস্ট, তারপর 2 বছর পর 1944-এর 8ই আগস্টে গিয়ে গান্ধীজিকে কারামুক্ত করা হয়। তখন এই তাম্রলিপ্ত জাতীয় সরকার আত্মসমর্পণ করে এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারটা ভেঙে যায়। তো এইভাবে মেদিনীপুরে একটা ব্যাপক প্রভাব পড়ছে এই ভারত ছাড়ো আন্দোলনের, যার মূল কেন্দ্র ছিল এই তাম্রলিপ্ত জাতীয় সরকার। তা এই প্রশ্নের উপরে মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব 20 নম্বরের এই প্রশ্ন উত্তর আমি এবার অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 মেদিনীপুর। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের বৃহত্তর সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। পূর্ববর্তী আইন অমান্য আন্দোলন ও অসহযোগ আন্দোলন থেকে এর চরিত্র ছিল পৃথক। পূর্ববর্তী আন্দোলনগুলির সূচনাতে ছিল গান্ধীজির দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত আন্দোলন এবং আন্দোলনের ভৌগোলিক সীমানা বিস্তার ও সামাজিক মাত্রার প্রসারের ফলে সেই সব আন্দোলন ক্রমশ র্যাডিকালিস্ট হয়েছিল। পক্ষান্তরে ভারত ছাড়ো আন্দোলন এরকম কোনো দুটি পর্যায় ছিল না। প্রথম থেকেই এই আন্দোলন ছিল এ ফাইট টু ফিনিশ। প্যারা করে দেখো এবং সর্বাত্মক যে জনগণের অংশগ্রহণ ঘটছে কীভাবে। প্রায় সকল স্তরের মানুষ ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে পড়েছিল। গান্ধীজি ও অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে 9ই আগস্ট আন্দোলনের সূচনা হয়। বোম্বাই, আহমেদাবাদ, পুনা, দিল্লি সহ পশ্চিম ও উত্তর ভারতের বিভিন্ন শহর আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই আন্দোলনে শহরের ছাত্র যুবক সম্প্রদায় এবং মধ্যবিত্ত শ্রেণী মুখ্য ভূমিকা গ্রহণ করে। বিভিন্ন শহরের কারখানার শ্রমিক শ্রেণী আগস্ট আন্দোলনের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে। কলকাতার ছাত্র যুবক সম্প্রদায় আন্দোলনে অগ্রণী ভূমিকা নেয় এবং ট্রামের তার কেটে ও রাস্তা অবরোধ সৃষ্টি করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে তোলে। শীঘ্রই আন্দোলন শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে। বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের সাতারা অঞ্চল, বীরভূম ও পশ্চিমবাংলার মেদিনীপুরে গণ অভ্যুত্থান ছিল বিস্ময়কর। প্যারা করে দেখো এবার মেদিনীপুরে কী প্রভাব পড়ছে দেখো। পশ্চিম বাংলার মেদিনীপুর জেলায় আন্দোলনে এক মারাত্মক গণবিদ্রোহের রূপ নিয়েছিল। মেদিনীপুরের তমলুক মহকুমা ও কাথি মহকুমায় বিদ্রোহের ব্যাপকতা ছিল সবচেয়ে বেশি। বিদ্রোহী জাতীয় সরকারের সবচেয়ে ভালো বিবরণ পাওয়া যায় এই অঞ্চল থেকে। সতীশ সামন্ত ছিলেন তমলুক জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক। তমলুক ও কাথি ছিল গান্ধীপন্থীদের পুরানো ঘাঁটি। সেই হিসেবে এখানের দীর্ঘস্থায়ী গঠনমূলক কাজের একটা ঐতিহ্য ছিল।
প্যারা করে মেদিনীপুরের তমলুক মহকুমার আন্দোলন অন্যান্য স্থানের ভারত ছাড়ো আন্দোলনের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও দীর্ঘস্থায়ী। এখানকার বিদ্রোহীরা বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়েই খানিকটা র্যাডিক্যাল পন্থা গ্রহণ করেছিল। বিশেষ পরিস্থিতি বলতে ব্রিটিশদের নারাজনীতি কিংবা নৌকা ও সাইকেল নষ্টের পোড়া জমি নীতি প্রতিরোধ করার প্রয়োজনে এবং 1942-এর 16ই অক্টোবর প্রবল ঘূর্ণিঝড় ও তার পরের বছর দুর্ভিক্ষের ত্রাণ কার্য চালানোর জন্য। কংগ্রেস 1942-এর মাঝামাঝি থেকে নারাজনীতির প্রতিরোধ তথা এই অঞ্চল থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ করার স্লোগান তুলে প্রচার চালিয়ে আসছিল। প্যারা করে দেখো, তমলুক মহকুমার প্রথম সংঘর্ষটি হয় 4ই সেপ্টেম্বর। ওই দিন দানিপুরের এক মিল মালিক যখন খাদ্যশস্য পাচার করছিল তখন গ্রামবাসীরা নিজে থেকে রাস্তা আটকান ও তারপর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদের সাহায্য চান। 20 সেপ্টেম্বর পূর্ব পরিকল্পিতভাবে তমলুক, পাঁশকুড়া, ময়না, মহিষাদল, নন্দীগ্রাম, সুতাহাটায় যোগাযোগ ব্যবস্থা ও পুলিশ থানাগুলির উপর একযোগে আক্রমণ চালানো হয়। বিশাল জনতা মিছিল করে থানায় যায়। প্যারা করে দেখো, আন্দোলনকারীরা সুতাহাটা থানা দখল করে। অন্য সব স্থানে রক্তগঙ্গা বয়ে যায়। মাত্র একদিনে 44 জন নিহত হয়। তাদের মধ্যে ছিলেন মাতঙ্গিনী হাজরা, তমলুকের 73 বছরের বিধবা বৃদ্ধা কৃষক রমণী, যিনি গুলিবিদ্ধ হয়েও জাতীয় পতাকা খাড়া রাখেন। 2 সপ্তাহ পরে ঘূর্ণিঝড়ে 50% শস্য ও 70,000 গবাদি পশু নষ্ট হয়ে যায়। শুধু তমলুক মহকুমাতেই নিহত হয় 4,000 জন। পর্যাপ্ত সরকারি ত্রাণের অভাবে কংগ্রেস স্বেচ্ছাসেবকদের বিরাট মাত্রায় স্বাবলম্বনের পথ নিতে হয়, আর এটাই হয়ে ওঠে গোপন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কাজ। প্যারা করে 17ই ডিসেম্বর 1942-এ জাতীয় সরকার গঠন করা হয়েছিল এবং পরে সুতাহাটা, নন্দীগ্রাম, মহিষাদলে এর অধীনে শাখা খোলা হয়। সেপ্টেম্বর পর্যন্ত 1944 এই সরকার টিকে ছিল। এদের নিয়ন্ত্রণে ছিল সশস্ত্র বিদ্যুৎ বাহিনী, আর এরা স্তর বিভক্ত সালিশি আদালত চালিয়েছিল। দাবি করা হয় এখানে 1681টি মামলার ফায়সালা করা হয়, স্কুলগুলিকে অনুদান দেওয়া হয় এবং 79,000 টাকা লাগানো হয় ত্রাণ সংগঠনের কাজে। সবচেয়ে কৌতূহলের বিষয় হলো সম্পন্ন লোকেদের উদ্বৃত্ত ধান গরিব গ্রামবাসীর মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করা। প্যারা করে হিতেশ রঞ্জন সান্যাল দেখিয়েছেন যে মেদিনীপুরের প্রভাবশালী কৃষকরা AIKS এর মতোই ভারত ছাড়ো আন্দোলনের বিরোধী ছিল, অথচ স্থানীয় কংগ্রেস কর্মীরা, যাদের অনেকে ছিলেন কৃষক, ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হওয়ার আগেই গণ সত্যাগ্রহ আরম্ভ করে দিয়েছিল। প্যারা করে 1943 সালের ফেব্রুয়ারির পর থেকে আগস্ট আন্দোলনের ব্যাপকতা কমতে থাকে। শহরে বিদ্রোহের বহিঃপ্রকাশ পরিলক্ষিত না হলেও গ্রাম অঞ্চলে প্রতিরোধ আন্দোলন স্তম্ভিত হয়ে যায়নি। সরকারি রিপোর্ট থেকে জানা যায় যে সমগ্র 1943 সাল ধরে মেদিনীপুরের তমলুকে বিদ্রোহীদের কার্যকলাপ অব্যাহত ছিল। 1944 সালের 8ই আগস্ট গান্ধীজি মুক্তি লাভ করার পর তাম্রলিপ্ত জাতীয় সরকার আত্মসমর্পণ করে। প্যারা করে শেষ প্যারা, পরিশেষে বলা যায় শুধুমাত্র বড় বড় নেতাদের দ্বারাই যে আন্দোলন সংগঠিত হয় না, অনেক সময় সাধারণ বিদ্রোহীদের দ্বারাও আন্দোলন সংগঠিত হয়। ভারত ছাড়ো আন্দোলন তারই দৃষ্টান্ত, কেননা এই আন্দোলনে শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের তেমন কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না। তো এই ছিল মেদিনীপুরে ভারত ছাড়ো আন্দোলনের কী প্রভাব পড়েছিল তার উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।